আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে যে অবস্থানে আছে এখান থেকে বাংলাদেশ ফুটবলের কিন্তু ফিরে আসাটা অনেক বেশি কঠিন। কঠিন কেন বলছি, দেখেন, বাংলাদেশ ফুটবল নিয়ে মানুষ যে এত বেশি আলোচনা করবে, এত বেশি মাতামাতি করবে, এটা কিন্তু আমরা কখনো ভাবতেও পারিনি। আজ থেকে 2 বছর আগে বাংলাদেশের ফুটবল যেখানে ছিল সেখান থেকে বাংলাদেশের ফুটবল এখানে আসবে সেটা কিন্তু কল্পনার বাইরে। এবং এই যে কাজগুলো বা বাংলাদেশ ফুটবল আস্তে আস্তে করে উপর দিকে উঠছে, এই সব কিছু কিন্তু হচ্ছে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী তাদের কারণে কিন্তু পসিবল হয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ দলকে নিয়ে পুরো বিশ্ব ফুটবল কিন্তু আলোচনা হচ্ছে। যখন কানাডান লিগে যখন সামিত সোম খেলে, তখন সামিত সোমের নামের পাশে যখন বাংলাদেশ নামটা উঠে আসে এবং সেখানকার কমেন্টেটররা বাংলাদেশ ফুটবল নিয়ে আলোচনা করে, যখন ইউরোপে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের টায়ার 2-তে খেলে শেফিল্ড ইউনাইটেডের হয়ে, সেখানে হামজা চৌধুরীর কথা বলতে গেলে বাংলাদেশের নামটা উঠে আসে। এবং একই সাথে হয়তো কিবো মিসেলকেও আমরা দেখতে পাবো যে সান্ডারল্যান্ডের যে মেইন দল, সেই দলের হয়ে তিনি হামজা চৌধুরীর বিপক্ষে খেলতে নেমেছেন। সেখানে হয়তো তার নামের পাশে বাংলাদেশের যে একটা নাম বা বাংলাদেশ নিয়ে আলোচনা সেখানে হয়তো হবে, এটা আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি। সো এই যে প্রবাসী ফুটবলার, দেশি ফুটবলার এবং বাংলাদেশ ফুটবলের যে বর্তমান জোয়ার, এই জোয়ারটাকে ধরে রাখতে হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কিছু পদক্ষেপ নিতে হবে, যেগুলো আসলে অবধারিতভাবে পদক্ষেপ নিতেই হবে। প্রথমত হচ্ছে যে সৌদি আরবে যখন বাংলাদেশ ফুটবল ক্যাম্প করতে গেল, সেখানে যাওয়ার পরে ফাহমিদুল ইসলামের সাথে কি হয়েছে সেটা পুরো বাংলাদেশ জানে। এবং এই যে তাকে এক প্রকার বারবার বুলিং করা, ভুল ইনফরমেশন মিডিয়ার সামনে দেয়া, এই সব কিছু কিন্তু মানে একটা ফুটবলের মন মানসিকতা পুরোটাই ভেঙে দিতে বাধ্য করে। দেখেন, ফাহমিদুল ইসলামকে আমরা এখন পর্যন্ত দেখিনি, তার খেলা কিরকম সেটা আমরা স্বচক্ষে এখনো দেখিনি। তিনি ইতালির চতুর্থ টায়ারে খেলে এবং বাংলাদেশ দলে তিনি ট্রায়াল দিতে এসেছিলেন। তিনি দুর্দান্ত প্র্যাকটিস করেছেন, সবকিছু তিনি দুর্দান্ত করেছেন, কিন্তু দলের ভিতরে সিনিয়র ফুটবলাররা তাকে যেভাবে বুলিং করেছেন, এখন একটা প্লেয়ারকে আপনি বুলিং করতে করতে একটা সময় তার মেজাজটা হারিয়ে ফেলেছেন এবং এরপরে তিনি কোচকে বারবার নালিশ দিয়েছেন। এরপরে যা হয়েছে সেটা আমি আপনি সবাই জানি। এখন প্রশ্ন হচ্ছে, যেসব প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসা শুরু করে দিয়েছে বা আসবে ভবিষ্যতে, তাদেরকে যদি আপনি প্রপার টেক কেয়ার করতে না পারেন, তাহলে কিন্তু এই প্রবাসী ফুটবলারগুলো একবার আসবে, দ্বিতীয়বার কিন্তু আসার চিন্তা করবে না। আমরা একটা সময় ভাবছিলাম যে হামজা চৌধুরী তিনি বাংলাদেশ দলের হয়ে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে যেভাবে খেলেছেন, তিনি একা পুরো মাঠে দৌড়াইছেন, একা পুরো মাঠটা লিড দিয়েছেন। এরপরে অনেকেই ভেবেছিলেন যে হামজা চৌধুরী মনে হয় না সেকেন্ড টাইম আসবে বা আসার চিন্তা ভাবনা করবে। কারণ একটা প্লেয়ারের উপর যদি আপনি পুরো প্রেশারটা ছেড়ে দেন, তাহলে ভাই সেই প্লেয়ারের তো যে যতটুকু প্রেশার নেওয়ার অ্যাবিলিটি আছে, এর বেশি তো প্রেশার তিনি নিতে পারবেন না। এবং এই কাজটা কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে হামজা চৌধুরীর উপর দিয়ে চলে গেছে। এখন হামজা চৌধুরী তিনি দ্বিতীয় ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুন যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে তিনি আসবেন, খেলবেন, এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। এবং এর সাথে সামিত সোম তিনি অ্যাড হচ্ছেন, কিবো মিসেলের বিষয়টাও এখনো প্রক্রিয়াধীন রয়েছে। ফাহমিদুল ইসলাম তিনিও আসবে এবং বাংলাদেশ জাতীয় দলে এই মুহূর্তে জামাল ভুঁইয়া, তারেক কাজী, কাজেম শাহ তারাও কিন্তু অলরেডি আছে। সো এই যে বাংলাদেশ ফুটবলে প্রবাসী ফুটবলারদের যে একটা আনাগোনা বা প্রবাসী ফুটবলারদের মাধ্যমে বাংলাদেশ ফুটবল যে একটু একটু করে উপর দিকে উঠছে, সেটা যদি ধরে রাখতে হয় তাহলে কিন্তু এইসব প্রবাসী ফুটবলারদেরকে অনেক বেশি টেক কেয়ার করতে হবে। এবং দেশে কিছু লর্ড প্লেয়ার আছে, দেশে কিছু সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের হাত থেকে তাদেরকে কিন্তু রক্ষা করতে হবে। যদি এদেরকে রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু আমাদের ফুটবল এখন যে অবস্থান আছে ধাপ করে এত নিচে নেমে যাবে যে ওইখান থেকে আপনি জীবনে উঠতে পারবেন না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনার দল যখন একটা ম্যাচ খেলতে যাবে, তখন সেই দলটাকে নিয়ে প্রপার একটা প্ল্যান থাকতে হবে। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, আজকে মে মাসের 12 তারিখ, 1 মাস হাতে সময় নেই। এখন পর্যন্ত আপনার দলের প্রধান কোচ ছুটিতে আছেন এবং তিনি কবে আসবেন সেটা এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এবং একই সাথে আমরা কোন দলের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবো সেটাও আমরা জানি না। আমরা একটা সময় শুনতে পাচ্ছিলাম যে ভুটানের সাথে ম্যাচ খেলবে, আবার পরে সেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বলা হলো যে এটা এখন পর্যন্ত নিশ্চিত না আমরা কোন দলের সাথে একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবো। সো এই যে আমরা একটা ম্যাচকে সামনে রেখে আমাদের যে একটা প্রপার প্ল্যান করা উচিত, একটা পরিকল্পনা করা উচিত, সেটা কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। এবং ইন্ডিয়ার বিপক্ষে আমরা কি করেছি, আমরা তাইপে গেলাম হচ্ছে ক্যাম্প করতে, সৌদি আরবের তাইপে গেলাম ক্যাম্প করতে, সেখান থেকে আমরা বাংলাদেশে আসলাম, বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতে চলে গেলাম। কিন্তু এর মাঝখানে কিন্তু আমরা চাইলে একটা অথবা দুইটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারতাম, নিজেদের প্লেয়ারদের মধ্যে একটা বোঝাশোনা হইতো বা বোঝাপড়া হইতো। ভাই, ম্যাচ প্র্যাকটিসের চাইতে বড় প্র্যাকটিস কিন্তু কোনো কিছু হয় না। আপনি সারাদিন প্র্যাকটিস করেন, সারাদিন সবকিছু করেন, কিন্তু আপনি যখন ম্যাচ খেলতে নামবেন তখন কিন্তু আপনার যে আসল যে একটা ট্রেনিং বা আসল যে একটা প্রস্তুতি সেটা কিন্তু সম্পূর্ণ হবে। কিন্তু আপনি যদি ম্যাচ খেলতেই না পারেন, তাহলে কিন্তু ভাই ওই সারাদিন ট্রেনিং করে ওই ট্রেনিং এর কিন্তু কোনো মূল্য থাকে না। যেটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের একদম
চূড়ান্তভাবে ফুটে উঠেছে। এবং আজকে মে মাসের 12 তারিখ এখন পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ তিনি দেশে আসেননি, তিনি দল নিয়ে পরিকল্পনা করেননি, তিনি হয়তো স্পেনে ছুটি কাটাচ্ছেন এবং তার যে একটা সাজানো দল আছে সেই দলটা নিয়ে তিনি পরিকল্পনা করছেন এবং দেশে যে কোচগুলো আছে তারাই হয়তো তাকে একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। এবং বাংলাদেশ দলে যে একটা সমস্যা রয়েছে, গোল করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরার একটা কাজ ছিল যে তিনি যখন ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে তিনি বাংলাদেশে আসলেন, তিনি যদি চাইতেন যে হ্যাঁ আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তিনি ছুটি কাটাবেন, তারপরে তিনি বাংলাদেশে আসবেন, আসার পরে দেশি যে স্ট্রাইকার আছে তাদেরকে ওইভাবে ইন্টারাকশন দিবেন, তাদেরকে নিয়ে একটা ক্যাম্প যদি করার একটা পসিবিলিটি থাকে সেটাও তিনি করবেন। কিন্তু সেটা তিনি কিন্তু করেনি, যেটা আমরা ক্রিকেটে দেখি অনেক সময় যে বাংলাদেশ যখন লেগ স্পিনার নিয়ে অনেক বেশি হাউতাশ করেছে, তখন দেশের পুরো যতগুলো লেগ স্পিনার আছে সবাইকে একসাথে ডেকেছে, ডাকার পরে তাদেরকে প্রপার একটা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আজকে আমরা লেগ স্পিনার পেয়েছি। রিশাদ হোসেন তিনি পুরো বিশ্বে ক্রিকেট খেলে যাচ্ছে। সো আমরা যদি চাই তাহলে আমরা কেন একটা ভালো মানের গোল স্কোরার পাবো না? কেন পাবো না? যদি আমাদের ওই প্ল্যান বা পরিকল্পনা না থাকে তাহলে তবে আমাদের পসিবল না কোনোভাবে একটা গোল স্কোরার পাওয়া। আলামিনকে নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল, ইন্ডিয়ার বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হয়েছিল, কিন্তু তাকে মাঠে নামানো হয়নি। কেন নামানো হয়নি সেটা হাবিয়ার ক্যাবরেরা তিনি নিজে ভালো জানেন। তার কাছে সেই প্রশ্নের উত্তরটা তিনি দিতে পারবেন, আমরা তো ভাই দিতে পারবো না, কারণ তিনি কোন ট্যাকটিক্সে বাংলাদেশকে ইন্ডিয়ার বিপক্ষে খেলিয়েছেন সেটা তিনি ভালো জানেন। আমরা মাঠের বাইরে থেকে যত যাই বলি না কেন, তার যে কাজ সেটা তিনি করে যাচ্ছেন এবং তাকে সাপোর্ট করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কিন্তু আছে। তৃতীয়ত হচ্ছে যে আপনার দেশের পাইপলাইন কতটা শক্তিশালী আছে। এই মুহূর্তে বাংলাদেশ আন্ডার-19 দল সাব চ্যাম্পিয়নশিপ খেলতে ইন্ডিয়াতে অবস্থান করছে এবং সেই দলের হেড কোচ হিসেবে গোলাম রব্বানী ছোটনকে আপনি পাঠিয়েছেন। এবং গোলাম রব্বানী ছোটন কি কি করেছেন? প্রথমত মালদ্বীপের বিপক্ষে 2-0 গোল ব্যবধানে আমরা এগিয়েছিলাম, সেই ম্যাচটা 2-2 গোলে ড্র করেছি। সেই দলে 2 জন প্রবাসী ফুটবলার রয়েছে, তাদেরকে একজনকে হাফ টাইমে নামালাম, নামায় 20 মিনিটের মাথায় আবার উঠাই নিলাম। এবং দ্বিতীয় ম্যাচ ভুটানের বিপক্ষে আমরা ফার্স্ট হাফে 2-0 গোলে এগিয়ে থাকলাম এবং সেকেন্ড হাফে গিয়ে আমরা মাত্র একটা গোল দিতে পারলাম। কিন্তু সেখানে যে একটু এক্সপেরিমেন্ট করবে, যে প্রবাসী ফুটবলারগুলোকে নিয়েছে তাদেরকে যে একটু খেলাবে, সেই চিন্তা ভাবনা কিন্তু তিনি করেননি। বরং তিনি দল টেনে যখন ইন্ডিয়াতে যাবে তার আগে তিনি বলেছেন যে প্রবাসী ট্যাগলাইন থাকলেই তাকে যে দলে নিতে হবে, বিষয়টা এরকম না। সেটার সাথে আমি নিজেও একমত যে আপনার নামের পাশে প্রবাসী ট্যাগলাইন আছে বলেই যে আপনাকে জাতীয় দলে বা বয়সভিত্তিক দলে নিতে হবে, বিষয়টা এরকম না। সবগুলো ধাপ পার করে তাকে হয়তো একটা প্রপার প্রসেসের মাধ্যমে তাকে দলে ডাকা উচিত। এবং আব্দুল কাদের এবং সাইদ আফতাব তারা তো প্রপার প্রসেসের মধ্য দিয়েই দলে ঢুকেছেন, সো তাদেরকে আপনি কেন খেলাবেন না? এবং ভুটানের বিপক্ষে যখন আপনি ফার্স্ট হাফে 2-0 গোল ব্যবধানে এগিয়ে আছেন, তাহলে আপনি সেকেন্ড হাফে আরো অ্যাটাকিং মাইন্ডে কেন খেলালেন না? একটা দেশের পাইপলাইন যদি শক্তিশালী না হয় এবং একটা দেশের পাইপলাইন যদি একটা ভালো লোকের হাতে যদি না থাকে, তাহলে ভাই কোনো দিনও আপনি সেই পাইপলাইন থেকে ভালো মানের ফুটবলার পাবেন না। এই যে প্রবাসী ফুটবলাররা আসছেন, তারা হয়তো সাময়িকভাবে দলটাকে অনেক উপরে নিয়ে যাচ্ছেন, কিন্তু এটি কিন্তু দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানের মধ্যে রাখা উচিত না। আপনি প্রবাসী ফুটবলার দিয়ে কতদিন চালাবেন? এই যে কিবা মিসেলকে ডাকবেন, হয়তো আরো অনেক অনেক প্লেয়ারকে আপনি ডাকবেন, কিন্তু তারা তো ভাই ইংল্যান্ডে খেলে বড় হয়েছেন। ইংল্যান্ডের যে ওয়েদার বাংলাদেশের ওয়েদারের সাথে কিন্তু কোনোভাবেই মিল নাই। এখন একটা প্লেয়ার যেখানে হচ্ছে অ্যাভারেজ 15 অথবা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তারা ফুটবল খেলেছেন, হঠাৎ করে যখন তাকে হচ্ছে 35 to 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনি যখন তাকে মাঠে নামিয়ে দিবেন, তখন তিনি মাঠের ভিতরে কতটুকু আউটপুট দিতে পারবেন? এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। হয়তো সামিদ সোম, হামজা চৌধুরী তারা হচ্ছে প্রফেশনাল ফুটবলার, তারা সব জায়গাতে মানিয়ে নিতে পারবে এবং হামজা চৌধুরী তিনি খুব সুন্দরভাবে মানিয়েও নিয়েছেন, সো তাকে নিয়ে কোনো প্রবলেম হয়নি। কিন্তু বাকি যে প্রবাসী ফুটবলারদের উপরে যে আপনি একটা জাতীয় দলকে দাঁড় করিয়ে দিবেন, সেইটা কতদিন পর্যন্ত টিকে থাকবে ভাই, সেটা নিয়ে আমার অনেক বড় প্রশ্ন রয়েছে। এখন আমাদের ফুটবল নিয়ে প্রপার একটা প্ল্যান থাকা উচিত। আমি হয়তো 3টা পয়েন্ট নিয়ে কথা বললাম এবং এই 3টা পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা দলকে কন্টিনিউয়াসলি ভালো রেজাল্ট করার জন্য। হয়তো আরো অনেক অনেক পয়েন্ট আছে, অনেক অনেক আলোচনা আছে, এগুলো হয়তো আমি অন্য ভিডিওতে আলোচনা করবো। কিন্তু একটা দলকে একটা ম্যাচ খেলানোর আগে প্রপার একটা ট্রেনিং করাতে হবে, একটা প্রপার পরিকল্পনা থাকতে হবে যে একটা দলের সাথে আমরা খেলতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা দল। আমাদের এই ম্যাচটা যদি আমরা জিততে পারি এবং এখান থেকে যদি আমরা পুরো গ্রুপে যদি ভালো করতে পারি, তাহলে আমাদের এশিয়া কাপে খেলার একটা সুযোগ রয়েছে। সো এই ধরনের একটা সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে ভাই এর থেকে সক্ষম সুযোগ আপনি জীবনেও পাবেন না। আপনার দলে কারা আছে? আপনার দলে আছে ইন্ডিয়া, সিঙ্গাপুর, চাইনিজ টাইপের মতো দল আছে। সো এইসব দল কিন্তু ভাই মানে আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না যে এইসব দলের বিপক্ষে বাংলাদেশ দল খেলবে এবং সেখানে যদি জয়লাভ করতে পারে তাহলে তারা এশিয়া কাপের মতো একটা আসলে চান্স পাবে। সো এই ধরনের চান্স যদি আমরা মিস করি, তাহলে ভাই আমাদের ফুটবলের জন্য অনেক বড় একটা লস। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।